উফ, এই সকাল সকাল মোবাইলটা বন্ধ হতে হলো। এখন আমি ভার্সিটিতে মোবাইল ছাড়া যাব কি করে? ধ্যাৎ, ভালো লাগে না। বাবাকে কতবার বলেছি নতুন একটা মোবাইল কিনে দেওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা। আপু, কি নিয়ে এত মন খারাপ? আর বলিস না, মোবাইল নষ্ট হয়ে গেল। বাবা তো তোকে 6 মাস আগেই কিনে দিয়েছে। তোর কাছে কোনো ফোনই 4-5 মাসের বেশি টিকে না। এবার যদি বাবাকে বলিস, তোকে তো মারবে, সাথে আমাকেও। তো কি হয়েছে, মোবাইল নষ্ট হতেই পারে। আচ্ছা চল, আমরা মোবাইল ঠিক করতে চাই। ঠিক আছে, কিন্তু কার কাছে যাব? সেটাই তো, ভালো টেকনিশিয়ান এখন কোথায় পাবো? এমনিতে যারা মোবাইল ঠিক করে তারা নাকি অনেক কিছু রেখে দেয় মোবাইল থেকে। পরে দেখা যাবে আমার ভালো ভালো জিনিসগুলো রেখে দিয়ে আমাকে খারাপ জিনিসগুলো ধরিয়ে দিল। এটা কিন্তু ঠিক বলেছিস আপু। এখন তাহলে কি করবি? আচ্ছা, তোর কোনো বন্ধুকে ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখ। ঠিক আছে আপু। ইতি কল দিয়ে ঠিকানা নেয়। এইদিকে ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, ঘুম থেকে কখন উঠবি? কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো, ঘুমাতে দে আমাকে। ভাইয়া, দোকানে যেতে হবে তো। তো কি হয়েছে, সবেমাত্র 8টা বাজে। আর 1 ঘন্টার মধ্যে দোকান খুলতে হবে, নয়তো বাবা বকাঝকা করবে। আমাদের এত কিসের অভাব বুঝি না। বাবা কেন অন্য সবার মতো আমাদের এত সকাল সকাল পাঠিয়ে দেয় দোকানে, তা বুঝি না। আমাকে না বলে বাবাকে বল। তুই যা, দোকান খোল, আমি আসছি পরে। দেরি করিস না কিন্তু। তুই যাবি এখান থেকে? আবির তো নিচে নেমে নাস্তা করে চলে যায়, তখন? তোমার ছেলের ঘুম কি এখনো ভাঙেনি? ছোট ছেলে তো গেল। আচ্ছা, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তারপরেও তুমি ওদের এত সকাল সকাল কেন পাঠাও বলো তো? দেখো, এটা আমার পূর্বপুরুষদের ব্যবসা, সেজন্য এই ব্যবসায় আমি ধরে রেখেছি। নয়তো আমার কি ঠেকা পড়েছে এই ব্যবসায় দেওয়ার জন্য? ছেলেটাকে অনার্স পাস করিয়েছো, কোথায় আমাদের কোম্পানির দায়িত্বকে বুঝিয়ে দেবে, তা না করে ওই ব্যবসায় ধরিয়ে দিলে। তোমার ছেলে 4 বছর ধরে এই কাজ শিখেছে, এখনো আমাদের এখানে সবচাইতে ভালো কাজ জানে। কিন্তু তুমি ওকে দিয়ে এই কাজ করাচ্ছ, ছোট ছেলেকে দিয়ে ও কাজ করাচ্ছ। তোমার ছেলে যখন বিয়ে দিব তখনই ওকে অফিসে বসাবো। দেখছো না বড় ছেলে কতটা অলস? এত অলসতা নিয়ে ও কোম্পানি চালাতে পারবে না। সেজন্য ও আগে সময়ের মূল্য বুঝে নিক, তারপর ওকে বিয়ে করিয়ে অফিসের দায়িত্ব বুঝিয়ে দিব। তখন আবির না হয় একাই দোকানে কাজ করবে। তোমার এই পূর্বপুরুষদের জন্য আমার ছেলেরা এত কষ্ট করছে। মনে রাখবে, এই পূর্বপুরুষদের জন্যই কিন্তু আজকে আমার কাছে এত কিছু। যাও এখন অফিসে, আমি আকাশকে ডেকে তুলে পাঠাচ্ছি। 1 ঘন্টা পরে আকাশ উঠে দোকানের দিকে যেতে থাকে। তখন কারোর সাথে ধাক্কা লেগে ইরার ফোন ভেঙে যায়। দিলেন তো আমার ফোনটা ভেঙে, এখন এটা আপনিই ঠিক করে দেবেন। আপু, তোর ফোন তো এমনিতে। বাকি কথা বলার আগেই ইতির মুখ চেপে ধরে। চুপ কর, ওই ব্যাটাকে দিয়ে মোবাইল ফ্রিতে ঠিক করিয়ে নিব, সেই জন্যই তুই চুপচাপ থাক। কিছু বলবেন না, আমি চলে যাব। চলে যাবেন মানে? যদি যেতেই হয় আমার মোবাইলের ক্ষতিপূরণ দিয়ে তারপর যাবেন। কত টাকা দিতে হবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। 10,000 দিলেই হবে। মাথা ঠিক আছে আপনার? মোবাইলের ডিসপ্লে ঠিকই তো আছে, শুধু মোবাইল অফ হয়ে গিয়েছে। 500 টাকার ভেতরে ঠিক হয়ে যাবে। বললেই হলো নাকি? জি হবে। দেখুন, আমি তো কিছুই জানি না, আমাকে ক্ষতিপূরণ বাবদ 10,000 দিন, নয়তো আমাকে এই মোবাইলটা কিনে দিন। এখন এত সকাল সকাল আমি এতগুলো টাকা কোথায় পাবো? তাহলে আপনার মোবাইলটা আমি নিয়ে গেলাম, আমার মোবাইল ঠিক করে তারপর আমাকে কল দিবেন, আমি আপনার মোবাইল দিয়ে আমার মোবাইলটা নিয়ে যাব। আকাশ কি করবে বলুন, মেয়েটিকে নিয়ে দোকানে যে যাবে সেটাও পারছে না, সেই জন্য বাধ্য হয়ে মোবাইল নিয়ে আসে। ইরা তো ইতিকে নিয়ে চলে যায়। আপু, কাজটা কি ঠিক করলি? শোন, যা করছি ঠিক করেছি, ওদের মতো ছেলেদের সাথে এরকম করাই দরকার, বুঝতে পারলি? এখন তুই কলেজে যা, আমি ভার্সিটিতে গেলাম। ওরা দুইজন দুই দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আকাশ দোকানে আসে, তবে ওর মন মেজাজ অনেক খারাপ। কি হয়েছে ভাইয়া, তুই এভাবে রেগে আছিস কেন? তোকে জানতে হবে না, চুপচাপ কাজ কর।
আবির ওর কাজ করতে থাকে, আকাশও ইরার মোবাইল খুলতে থাকে। মোবাইল দেখে বুঝতে পারে 4-5 মাস ইউজ করা হয়েছে। সত্যি মেয়েটাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। আসলেই তো মোবাইলটা আমার জন্য বন্ধ হয়েছে, কিন্তু হাত থেকে পড়ে এই সমস্যা কেন হবে? আচ্ছা, মেয়েটা আমাকে বোকা বানালো না তো? সেই জন্য মোবাইলের মাদারবোর্ড ভালো করে পাওয়ার সাপ্লায়ার দিয়ে চেক করে দেখে সেটে সিপিইউর সমস্যা দেখাচ্ছে। এটা কি হলো? হাত থেকে পড়ে মোবাইল বড়জোর ব্যাটারি বা ডিসপ্লে কানেক্টেড ছুটে যায়, কিন্তু সিপিইউ সমস্যা হবে? এটা তো হওয়ার কথা না। ভাইয়া কি ভাবছিস? আর এই সেটটা কার? তুই চুপ করে তোর কাজটা কর। আবির ওর কাজ করে, মানে মোবাইলের ব্যাকসেল বাকি জিনিসগুলো খুলে দেওয়া, আবার মোবাইল ফিটিং করাই ছিল আবিরের কাজ। আর মোবাইলের হার্ডওয়্যার আর সফটওয়্যারের কাজ করাই আকাশের কাজ। এতক্ষণে তো বুঝে গিয়েছেন আকাশের কাজ কি। ভাইয়া তুমি তো আমার মুখ দেখেই উঠো। চুপ কর তুই, তোকে যে কাজ দিয়েছি সেটা কর। 1 ঘন্টা পরে সিপিইউ কাজ করার পরে ইরার মোবাইল ঠিক হয়, কিন্তু আকাশ এত তাড়াতাড়ি তো ছেড়ে দেবে না, কেননা ওকে দিয়ে বেহুদা অনেক খাটিয়েছে সেই জন্য। তাই আকাশ পুরো মোবাইলে যা কিছু আছে সব কপি করে রেখে দেয়, যেন ইরাকে একটা শিক্ষা দিতে পারে। তবে আপনারা ভয় পাবেন না, মোবাইল টেকনিশিয়ান কিন্তু এরকম করে না, কিন্তু মাঝে মাঝে ইরার মতো মেয়ে ভাগ্যে পড়ে বসলে ওকে সাহায্য করার জন্য এরকমটা করতে হয়। তুই দোকানটা দেখ, আমি আসছি। আসলেই তো কিছুক্ষণ আগে। তো কি হয়েছে? এখন আবার বের হবে, কাস্টমার আসলে কি করব? যদি তুই পারিস সেটা করে কাজ করে দিবি, নয়তো বিদায় করে দিবি। ঠিক আছে। দোকান থেকে বের হয়ে ইরাকে কল দেয়। আসলে আকাশের সিম তো মোবাইলে থেকে গেছে, সেজন্য কল দেয়। এই সময় আবার কে কল দিল? এ কি, এটা তো আমার নাম্বার। আমার মোবাইল থেকে আমাকেই কল দিল। উফ, ভুলেই তো গেলাম। হ্যাঁ, আমার মোবাইল কি ঠিক হয়েছে? জি ঠিক হয়েছে। কোথায় আসবো আমি? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে টিএসসি চত্বর আছে ওখানে দাঁড়ান, আমি আসতেছি। আপনাকে আসতে হবে না, আপনি বরং ক্যান্টিনে আসুন, আমি ওখানেই আসছি। তুই কি করে ক্যান্টিন চিনবি? আপনাকে তা ভাবতে হবে না। কিছু সময়ের মধ্যে ইরা ওখানে আসে, তাও ওর কিছু বান্ধবীদের নিয়ে। কিরে, এখানে কেন এসেছিস? তোকে যে বললাম সকালের বিষয়টা, তো ওই ছেলেটা মোবাইল নিয়ে এসেছে। দেখলে চিনতে পারবি তো? হ্যাঁ পারবো। আকাশ চলে আসে। ঈশা তো আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। মুখে মশা ঢুকবে তো। এখানে মশা কই দেখলি? মুখটা বন্ধ কর। এই নিন আপনার মোবাইল। দাঁড়ান 1 মিনিট। আবার কি হলো? আমার মোবাইলের ভেতর থেকে কোনো কিছু চুরি করে রেখে দিতে পারেন? মাথা খারাপ নাকি? মোবাইল থেকে কোনো কিছু রাখা যায় নাকি? যাই, অনেক কিছু। আপনি আমার সাথে অন্য একটা দোকানে যাবেন। অন্য দোকানে কেন? আগে আসুন, তারপর বলতেছি। ওরা 3 জন অন্য একটা মোবাইল সার্ভিসিং দোকানে আসে। ম্যাডাম, মোবাইলে কি সমস্যা হয়েছে বলুন? আপনি কি করে জানেন মোবাইল সমস্যা? ম্যাডাম, সার্ভিসিং এর দোকানে মোবাইল ঠিক করতেই তো আসবে সবাই, নাকি জুতা সেলাই করতে আসবে? তাহলে ভাই বুঝলেন তো, মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তার প্রমাণ দেখতে পেয়েছেন তো? জি ভাই, ঠিকই বলেছেন। ধ্যাৎ, আপনার দোকানে মোবাইল দেখবই না। ঈশা, চল তো অন্য দোকানে যাই। সেটাই ভালো হবে। ভাই, এটা কি হলো? কি করবেন ভাই, মেয়ে মানুষ বলে কথা। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, কিন্তু আপনার সাথে ওনাদের সম্পর্ক কি? সে বিরাট বড় কাহিনী, অন্য একটা দিন বলবো। ঠিক আছে ভাই, মোবাইল সমস্যা হলে আসবেন, কিন্তু আপনার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ভাই, আসি তাহলে। ওরা অন্য একটা দোকানে আসে। জি বলুন। এই মোবাইলটা দেখুন তো। মোবাইল তো ঠিকই আছে। মোবাইল যে ঠিক আছে সেটা আমি জানি। ঠিক থাকলে আমার কাছে কেন নিয়ে আসলেন? আপনি শুধু মোবাইলটা খুলে দেখবেন, মোবাইলের সাথে যা যা থাকার ছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে উনি কোনো কিছু মোবাইল থেকে খুলে নিয়েছে কিনা। মোবাইল খোলাটা কি বেশি জরুরি? আমি নেটে অনেক ভিডিও দেখেছি, টেকনিশিয়ানরা মোবাইল থেকে নাট খুলে পকেটে রেখে দেয়। এভাবে অনেক নাট ওরা জমা করে, সেগুলো বিক্রি করে দেয়। সেজন্য আমি চেক করব আপনি সবকিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। ভাই, আপনি চেক করুন তো। লোকটা চেক করে। ইরা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। 30 মিনিট পরে মোবাইলটা ইরার হাতে দেয়। ম্যাডাম, যে এই কাজটা করেছে সে ছেলেটা সত্যি অনেক বুদ্ধিমান।
কেননা বুদ্ধিমান ছাড়া এই কাজটা করা সম্ভব না। তাছাড়া এই কাজটা এখনকার কেউই ঠিকমতো পারে না। অনেকে উঠাতে গিয়ে আশেপাশে নষ্ট করে ফেলে, অনেক ক্ষয়ক্ষতি করে বসে। কিন্তু যে কাজ করেছে কাজের অনেক সৌন্দর্যও আছে বলতে হবে। আপনাকে ওই ছেলের গুণ গাইতে বলিনি, বলেছি মোবাইলের সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করার জন্য। জি, সব কিছু ঠিক আছে। কত দিতে হবে আপনাকে? 200 টাকা দিলেই হবে। এই নিন টাকা। টাকা দিয়ে বের হয়, তারপর আকাশের মোবাইল ওকে ফিরিয়ে দেয়। এই যাত্রায় তুই বেঁচে গেলি, এরপর থেকে আমার সামনেও তোকে যেন না দেখি। আপনার মতো মাথা মোটা মেয়ে যেন অন্য কোনো পুরুষের ভাগ্যে না পড়ে। মানে কি, পুরুষ না পেলে ও কি মেয়ে বিয়ে করবে নাকি? তুই তো দেখি পাগল হয়ে গেছিস, চল তো এখান থেকে। ইরা ওর বাসায় যায়। আকাশ চলে আসে দোকানে, এসে কাজ করতে থাকে। সারাদিনে কত লোকের কাজ করে যার কোনো হিসেব নেই, তবে বেশিরভাগই মেয়েরা আসে ওর কাছে। কেননা আকাশ একে তো সুন্দর, আবার হ্যান্ডসামও, তার উপর বাইক থাকলে মেয়ের তো অভাব হবে না। তবে আকাশ শুধুমাত্র কাজের ব্যাপারেই কথা বলে। আজ পর্যন্ত আকাশ ওর বাইকে কোনো মেয়েকে বসায়নি, কেননা মেয়েদের থেকে দূরে থাকে। কিন্তু পেশাগত কাজের কারণে ওদের সাথে কথা বলতে হয়। রাতে আকাশ বাসায় ফিরে খাবার খেয়ে রুমে আসে, তখনই ইরার কথা মনে করে। আচ্ছা, মেয়েটা কি আসলেই মাথা মোটা? এরকম একটা মাথা মোটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাবতেই একটু অবাক লাগে। আচ্ছা, তখন ওর মোবাইল থেকে যা যা নিয়েছি একটু দেখি তো কি কি রেখেছে। এই বলে 2 ঘন্টা ধরে সবটা চেক করতে থাকেন। তাহলে মেয়েটা ঘুরতে ভালোবাসে, পছন্দের খাবার আচার, আইসক্রিম। ওরে আল্লাহ, এই মেয়ে ফুচকা খায় না? এটাও কি আজও সম্ভব? তাছাড়া ফুচকা তো অস্বাস্থ্যকর পরিবেশে বানায়, এগুলো বানাতে দেখলে এমনিতে বমি চলে আসবে। তবে মেয়েটা আসলে অনেক মায়াবী বলতে হবে। অন্যদিকে ইরা মোবাইল দেখতে থাকে, তখন ওখানে আকাশের ছবি দেখতে পায়। ওই বজ্জাতির ছবি এখানে কেন? কার কথা বলছিস আপু? যে ছেলেটা মোবাইল ঠিক করে নিয়ে এসেছিল, ওই ছেলেটার কথা। হয়তো মোবাইল ঠিক মতো চলছে কিনা চেক করেছে। তাই বলে নিজের ছবি ওঠাবে? ছবিই তো তুলেছে, তাছাড়া অন্য কিছু তো করেনি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আকাশ ইরাকে কল দেয়, তবে পরিচয় গোপন রেখে, সাথে নাম্বার চেঞ্জ করে। কি বলছেন? আমাকে চিনবেন না, তবে কিছু তথ্য দিলে চিনতে পারেন। তাহলে বলুন। আপনার এই মোবাইলটা আমি ঠিক করেছিলাম। আপনি ঠিক করেছেন মানে? মানে গতকাল একজন ছেলে আপনার মোবাইলটা নিয়ে এসেছিল আমার কাছে, তখন ওটা আমি ঠিক করেছিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আমার নাম্বার কোথায় পেলেন? মোবাইল ঠিক করার পরে সবকিছু সুন্দরভাবে চলছে কিনা এগুলো দেখতে হয়তো তখন নিয়েছিলাম। সুন্দরী মেয়ে দেখলেই নাম্বার নিতে ইচ্ছে করে, তাই না? কে বলেছে আপনি সুন্দরী? আমি যদি সুন্দরী না হয়ে থাকি তাহলে আমাকে কল কেন দিলেন? আপনার সাথে কথা বলার জন্য। তবে আপনাকে আমার অনেক ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। ইরা এমন কিছু শুনবে যাও কল্পনাও করেনি। আমি কেন আপনাকে বিয়ে করব বলেন তো? নাই আমি আপনাকে কখনো দেখেছি, নাই আমি আপনার সম্পর্কে কিছু জানি। তাহলে চলুন দেখা করে সবটা জেনে নিই। দরকার নেই, আমি আপনার মতো সামান্য টেকনিশিয়ানকে কখনো বিয়ে করা তো দূরের কথা, ভালো যে বাসবো এটা কল্পনাও করবেন না। একটা সময় দেখবেন আপনি নিজে এসে। আমি নিজে এসে কি? না, কিছু না। কথাটা বলে কল কেটে দেয়। কিছুদিন পরে ইরার মোবাইলের ডিসপ্লে ভেঙে যায় ইতির কারণে। দিলি তো মোবাইলটা ভেঙে? আমি কি করব? ওয়াশরুমে কেউ মোবাইল নিয়ে ঢুকে? তুই জানিস না কেউ নাই কিনা? আমি জানি না, কিন্তু নেই। তোর তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে তুই কেন নিস বলতো? ওই বুড়ি বয়ফ্রেন্ড থাকলেই যে নিতে হবে এরকম তো কোনো কথা নেই। আচ্ছা, ওই দিন তো ওই ভাইয়ের কাছে যেতে পারিনি, আজকে তাহলে চল ওনার কাছে যাই। ঠিক আছে, তোর কাছে ঠিকানা তো আছে? আছে, বাবা মা থেকে টাকা নিয়ে নে। ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে বল? আমাকে 10,000 টাকা দাও তো। এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? এই দেখো তোমার ছোট মেয়ে মোবাইলটা ফেলে দিয়ে কি অবস্থা করেছে। ইতি, এটা কি করে হলো? আব্বু, ধাক্কা লেগে হয়ে গিয়েছে, এটা আমি কি করব? তোরা 2 বোন মিলে আমার যে সব শেষ করে দিবি। আমার ছেলে তোমার আছে কি যে তার পিছনে খরচ করবে?
আমার মেয়েরা তো ঠিকই বলেছে, ওরা ছাড়া আর কে আছে তোমার যে তোমার টাকা পয়সা এগুলো খরচ করবে? আব্বু তুমি টাকা দাও তো এখন। এই নে টাকা। টাকা নিয়ে ইরা আর রীতি ওই ঠিকানায় চলে আসে। দোকানের সামনে এসে এটা কি আপনার দোকান? জি আমারই দোকান। মোবাইলের কাজ কি পারেন? জি পারি তো, মোবাইল খোলা আর ফিটিং করতে পারি। তাহলে বাকি কাজ কে করে? আমার ভাইয়া করে। তা উনি কখন আসবে? 40 মিনিট অপেক্ষা করুন, ততক্ষণে চলে আসবে। আপনারা তো মনে হয় সকালে কোনো কিছু খাননি। তা আপনি কি করে বুঝলেন? এখন তো সকাল 9টা, সেই জন্য অনুমান করলাম। আচ্ছা কি খাবেন বলেন? এসব মিষ্টি মিষ্টি কথা বলে মোবাইলের দাম যদি হয় 5,000 টাকা, তখন বলবে 8,000 টাকা। এইসব ধান্দা আমরা বুঝি। সত্যি আপু, তুই একটু বেশিই বুঝিস। আচ্ছা, এই মোবাইলের ডিসপ্লে লাগাতে কত লাগবে বলুন তো? এটা অরিজিনাল ডিসপ্লে তো, কেনই আছে 13,000। একটা কাজ করি 14,000 বলি। কি ভাবছেন? এটা পুরো ফিটিং করতে 14,000 টাকা পড়বে। আমি তোকে বলেছিলাম না, এরা প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, পরে ঠিকই বাসটা দিয়ে দেয়। আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা কি তাহলে বলুন? আচ্ছা আপনারা তাহলে আরো কয়েকটা দোকান দেখতে পারেন। দিন তাহলে দেখে আসতেছি। ওরা মোবাইল নিয়ে অন্য দোকানে যায়। এখন অনেকে বলবেন ভাই 1000 টাকা লাভ করছেন, এটা তো অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে। তাদের একটা কথা বলি, যখন কোনো টেকনিশিয়ান মোবাইল ডিসপ্লে লাগায়, তখন যদি কোনো কারণে ফিটিং করার সময় ডিসপ্লে ভেঙে যায় বা ডিসপ্লে কোনো সমস্যা হয়, তখন কিন্তু পুরো দায়ভার টেকনিশিয়ানের উপরে এসে পড়ে। সেজন্য নিজের ক্ষতিটা কম করার জন্য একটা ডিসপ্লে লাগাতে 300 থেকে 1000 টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে, তাও মোবাইল বুঝে। একটু পরেই ইরা আর ইতি ফিরে আসে। নিন, ঠিক করুন। আপনি না বললে অন্য দোকানে করাবেন। আমাদের যেখানে খুশি ঠিক করাবো, তাতে আপনার কি? আচ্ছা আমি নাস্তার অর্ডার করি, নাস্তা খেতে খেতে ভাইয়াও চলে আসবে। এরপর ওরা 3 জন মিলে নাস্তা খেতে থাকে। 30 মিনিট পরে আকাশ দোকানে ঢুকে ইরাকে দেখে চমকে যায়, কিন্তু ইরার বেলায় তা হয়নি। কেননা ওই দিন আকাশ হেলমেট পরেছিল বলে ইরা মুখটা দেখতে পায়নি। আজকে তো বাইক রেখে এসেছে, সেজন্য মুখটা দেখতে পাচ্ছে। কি ব্যাপার আপনারা? আগে বলুন আপনি কে? আমার দোকানে এসে বলছেন আমি কে? কি বললেন? এই অল্প বয়সে এত বড় একটা দোকানের মালিক আপনি? শুধু এই দোকান কেন, এই পুরো মার্কেটের মালিক তো। বাকি কথা বলার আগেই আকাশ আবিরের মুখটা চেপে ধরে ওকে আর কথা বলতে দেয়নি। ওনাকে পুরো কথাটা বলতে তো দেবেন। আসলে এই মার্কেটটা যার, উনি আমার পরিচিত তো, সেই জন্য ওনাকে বলেই মার্কেটের দোকান নিতে পেরেছি। আচ্ছা আপনি তাহলে টেকনিশিয়ান? জি বলুন কি করতে হবে? আমার মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আপনি একটু চেঞ্জ করে দিন। আবির দাম কি করা হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। এরপর আমি ফোন নিয়ে সবকিছু খুলতে থাকি। মেয়েটি এমন ভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে আমি মোবাইল থেকে কোনো কিছু নিয়ে লুকিয়ে ফেলবো। আসলে বেশিরভাগই কাস্টমার এরকমটা মনে করে, যা আমার অভিজ্ঞতা থেকে বলছি। 30 মিনিট পরে সবকিছু ঠিক করে চেক করে ইরার হাতে ফোনটা দিলাম। পুরো তো ফিটিং করে দেবেন, এভাবে চালানো যায় নাকি? আগে চেক করে দেখুন টাচ ঠিক মতো কাজ করছে কিনা। যদি ঠিকভাবে কাজ করে তাহলে বলুন, বাকিটা আমি ফিটিং করে দিচ্ছি। ওকে দিন তাহলে। ইরা পুরো 1 ঘন্টা ধরে মোবাইল টিপতে থাকে, তারপর আকাশকে দেয়। এরপর পুরো মোবাইল স্ক্রু আটকাতে থাকে। একটা স্ক্রু কম দেওয়াতে এটা কি করলেন? কি করলাম? একটা স্ক্রিন কম দিলেন কেন? সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করবেন কি করে বলুন? একটা একটা করে স্ক্রু এভাবে জমিয়ে তো অনেক টাকা জমাবেন। এই যে ম্যাডাম, এটা একটা স্ক্রু, এটার দাম 20 পয়সাও হবে না। আপনি এমন ভাব করছেন মনে হয় আমি এইগুলো স্বর্ণ বা হিরে দিয়ে বানানো। এত কথা আমি বুঝি না, সবগুলো লাগিয়ে তারপর ফিটিং করবেন। কি আর করার, কপালের দোষ সবই যে এরকম কাস্টমার আমার ভাগ্যেই পড়ে। কি ফিসফিস করছেন? এমনিতেই ভাবছি। কি ভাবছেন? আপনাকে কেন বলতে যাব? আমাকে গালাগালি করা শেষ হলে এবারে ফোনটা দিন। আমি কখন গালাগালি করলাম? যেভাবে ফিসফিস করছিলেন এতে তো বোঝাই যাচ্ছে। এই নিন টাকা। ইতি চল তো। ওরা চলে যায়। এখন আপনারা বলুন, সামান্য একটা স্ক্রু নিয়ে একজন মোবাইল টেকনিশিয়ানের কি এমন লাভ হবে বলুন?
এরকম অনেক কাস্টমার আছে যারা বেহুদাই এরকম সামান্য কিছু জিনিসের জন্য ঝামেলা করে। এইদিকে কি ভেজাল না মেয়ে, একে তো যে বিয়ে করবে তার জীবন তো তেজপাতার মতো অবস্থা হয়ে যাবে। আমি তো তাই ভাবছি, কার কপালে যে এই মেয়ে আছে। এটা ঠিক বলেছ, তবে আমি বলি কি কথা বল। তুই বরং মেয়েটিকে বিয়ে করে নি। কষি একটা থাপ্পড় দেবো তোকে, যা নিজের কাজ কর। এইদিকে ইরা মোবাইল নিয়ে ভার্সিটিতে আসে। মোবাইলে কি হয়েছিল? ইরা তখন ঈশাকে সবটা বলে। সবটা শুনে তুইও পারিস বটে, সামান্য একটু স্ক্রোর জন্য এত কাহিনী কেউ করে? তো কি হয়েছে? আচ্ছা শোন, ভার্সিটি থেকে শিক্ষা সরপে নেওয়া হবে, আমি তো যাচ্ছি, তা তুই যাবি তো? তুই যখন যাবি তখন আমি যাব না। এরকমটা কি হয়েছে কখনো? চল তাহলে নাম দিয়ে আসি। অন্যদিকে আকাশ, তোমার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো চলছে আব্বু। আচ্ছা, তুমি একটু ব্যবসার প্রতি সিরিয়াস হও। আমি সিরিয়াস হব আর তোমরা আমাকে বিয়ে করিয়ে দেবে? এটা তো হতে পারে না। তুই কি করে জানিস? আমি এরকম অনেক কিছুই জানি। আচ্ছা, বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো আব্বু, বিয়ের পরে এখনকার মেয়েরা 1 বছরও ঠিকমতো সংসার করে না। এরপর তারা আলাদাভাবে থাকার জন্য জামাইয়ের উপরে কত অত্যাচার করে। সব মেয়ে তো একরকম হয় না। যখন আলাদা কাউকে পাবো তখনই আমি বিয়ে করব, এর আগে না। আকাশ চলে যাওয়ার পরে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমার বন্ধু শফিকের তো 2টা মেয়ে, ওর বড় মেয়ের সাথে যদি আকাশের বিয়ে করাই তাহলে কেমন হয়? কথাটা তুমি মন্দও বলনি, কিন্তু তুমি তো ওনার মেয়েদের দেখলেও না, যদি তোমার ছেলের পছন্দ না হয়। আচ্ছা, আমি তাহলে শফিকের অফিসে যাব, তারপর ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে কালকেই যেও। পরের দিন আকাশের বাবা ওনার বন্ধু শফিক চৌধুরীর কাছে আসে। শফিক চৌধুরী তো শাহজাহান চৌধুরীকে দেখে দাঁড়িয়ে যায়। আরে বন্ধু, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর মতো বড়লোক এই গরিবের অফিসে? আমি কোথায় থেকে বড়লোক হলাম? কি বলিস, ঢাকায় তোর নিজের 2টা বড় বড় মার্কেট, তার উপর 2টা বাড়ি, এর বাইরে অফিস। তোর যা আছে তা দিয়ে আমাকে 20 বার কিনতে পারবি। এইগুলো বলে লজ্জা দিস না। তা বন্ধু, হঠাৎ এতগুলো বছর পরে? তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি। কিরকম আবদার? কথাটা যে কি করে বলি তোকে? লজ্জার কিছু নেই, বল কি বলতে চাস। তোর তো 2টা মেয়ে আছে, তা ওরা এখন কি করে? এই তো বড় মেয়ে ভার্সিটিতে আর ছোট মেয়ে কলেজে। তা হঠাৎ ওদের কথা জিজ্ঞেস করছিস? আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি, ওকে বিয়ে দিব বলে। তোর ছেলে এখন কি করে? তোর অফিস সামলায়? তাহলে তোকে সবটা বলি। শাহজাহান চৌধুরী তার বন্ধুকে আকাশের কথা তো বলে, সাথে আবিরের কথাও। উনি সবটা শুনে মাশাল্লাহ, তাহলে তো তোর ছেলেটা প্রতিষ্ঠিত। কিন্তু বড় ছেলেটা একটু অলস, তবে যে কাজ করে একদম পারফেক্ট ভাবেই করে। তোর ছেলেরা দেখতে কেমন? চল তোকে নিয়ে গিয়ে দেখাই। তবে আমি একা যাব, তুই দূরে থাকবি। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে শফিক চৌধুরী আকাশের সামনে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা দেখো তো মোবাইলে কি চার্জ হয়েছে, চার্জ ঠিক মতো হচ্ছে না। দিন আঙ্কেল, আমি চেক করে দেখছি। দেখো। চেক করে দেখে সবই ঠিক আছে। চার্জিং ফুটে কিছুটা ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে দেয়। তোমাকে কত দিতে হবে? না আঙ্কেল, এই সামান্য কাজে টাকা দিতে হবে না। আচ্ছা, তুমি কি পড়াশোনা করেছো? জি আঙ্কেল, অনার্স শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাহ, ভালো তো। তা ওই ছেলেটা কে? ও আমার ছোট ভাই, এবার ভার্সিটিতে ভর্তি হবে, সেজন্য প্রিপারেশন নিচ্ছে আর আমাকে সময় দিচ্ছে মাঝে মাঝে। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। জি আঙ্কেল, কোনো সমস্যা হলে আসবেন। আসবো বাবা। শফিক চৌধুরী শাহজাহান চৌধুরীর কাছে আসে। তোমার ছেলের কথাবার্তা আমার ভালো লেগেছে অনেক, তার উপর পড়াশোনা জানে, খুব সুন্দর আর হ্যান্ডসাম ওদের দেখতে। এখন চলো আমার মেয়েদের
শফিক সাথে ওনার বাসায় আসে। তখন ইরার আম্মু ছিল, তবে শাহজাহান চৌধুরীও কম না। নিজের পোশাক চেঞ্জ করে একটা সাধারণ পোশাক পরেছে যেন বাকিদের কথাবার্তা বুঝতে পারে ওনারা কেমন, তাই এখানে আসা। কি গো, ওনাকে তো চিনলাম না। ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম, অনেক অসহায় একটা লোক, সেজন্য বাসায় নিয়ে আসলাম। ভালো করেছো। একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে ড্রয়িং রুমে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। ইরার মা নাস্তা বানাতে চলে যায়। এইদিকে কিরে বন্ধু, কেমন দেখলি? সত্যি তোর পরিবারও অনেক ভালো, গরিবদের সম্মানও করতে জানে। তা আমার পুত্রবধূ কোথায়? চলে আসবে একটু পরেই। এইদিকে নাস্তা নিয়ে এসে ওনারা কথা বলতে থাকে। তখন ওখানে ইরা ইতি ওরাও এসে দেখতে পায়। আব্বু, উনি কে? ওনাকে তো চিনলাম না। আপু, কে উনি? শফিক চৌধুরী ইরা আর ইতিকেও সেম কথা বলে। ইরা শোনার পরে, আব্বু, ওনাকে দুপুরে খাইয়ে কিছু টাকা সাহায্য দিও, যেন পরিবারে কিছু সাহায্য করতে পারে। আর আঙ্কেল, একটুও লজ্জা পাবেন না, দুপুরে কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। আমি 30 মিনিট পরেই ফ্রেশ হয়ে আসতেছি, একসাথে খেয়ে নিব খাবার। আঙ্কেল, আপনি ওয়েট করুন, আমরা আসছি। আচ্ছা, আমি খাবার গরম করে টেবিলে দিচ্ছি, তুমিও ফ্রেশ হয়ে নাও, ওনাকে নিয়ে যাও। যা তাহলে আমার রুমে। শাহজাহান চৌধুরী শফিক চৌধুরীর সাথে রুমে আসে, তারপর জড়িয়ে ধরে। বন্ধু, তোর 2 মেয়েকে আমার চাই। 2 মেয়েকে কেন? কারণ আমার 2 ছেলের জন্য তোর 2 মেয়েকেই লাগবে। তোর মেয়েদের আমার অনেক পছন্দ হয়েছে, এরকম মেয়ে আমি আর কখনো পাবো না। সেজন্য আমি ওদের আমার বাসায় নিয়ে যেতে চাই। কিন্তু ইতি তো অনেক ছোট। আরে, ইতিকে 5-6 বছর পরে না হয় উঠিয়ে নেব। আপাতত আমি ইরাকে কয়েকটা মাস নিয়ে যেতে চাই। ইরার আর 9 মাস আছে ফাইনাল পরীক্ষার, তারপর না হয় একটা বিয়ের ব্যবস্থা করব। কিন্তু আমার মেয়েটা যে পরিমাণে ফাজিল, তোর ছেলেকে না জানি কি হাল করে সারে। আমার ওই অলস ছেলের জন্য তোর মেয়েই ঠিক আছে। বৌমা, কিস খুশিকে যদি সোজা হয়। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ওরা কি আজ একজন আরেকজনকে পছন্দ করবে? দেখি না কি হয়, এখন ওদের জানানোর কোনো দরকার নেই। পরীক্ষা আগে শেষ হোক, তারপর। ঠিক আছে, চল নিচে যাই। ওনারা নিচে আসে, তারপর খাবার খেতে খেতে আরো আলাপ আলোচনা করতে থাকে। বিকালের দিকে, আঙ্কেল, এখানে 15,000 টাকা আছে, এগুলো আপনি প্রয়োজনে খরচ করবেন, প্লিজ না করবেন না। মেয়েটা যখন এত করে দিয়েছে তখন নিয়ে নাও। শাহজাহান চৌধুরী নিয়ে নেয় টাকাগুলো, তারপর সে টাকা এলে লকারে রেখে দেয়, তাও আলাদা করে। কি ব্যাপার, লকারে টাকা রাখছো, তাও মাত্র 15,000 টাকা? তুমি তো লাখের নিচে কখনো টাকা রাখো না। এই 15,000 টাকার কাছে আমার 150 কোটি সম্পত্তি কোনো মূল্যই নেই। কি বলো, এত দামি এই টাকাগুলোর? কারণ এই টাকাগুলো আমার বড় ছেলের হবু বউ আমাকে দিয়েছে। কি বলছো, আমি ঠিক বুঝতে পারছি না। শাহজাহান চৌধুরী পারুল আক্তার মানে আকাশের মাকে সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলো, এই যুগেও এত ভালো মেয়ে আছে? আছে বলে তো দেখলাম। এখন শুধু ওরা দুজন দুজনকে পছন্দ করলেই হয়। তবে তোমার ছেলেদের এই বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, বলবো না। এদিকে বিকেলে আকাশ ভার্সিটিতে আসে, কেননা ভার্সিটিতে থেকে যেখানে নেওয়া হবে সেখানে আকাশও যাবে। কেননা ও তো এই ভার্সিটির ছাত্র ছিল, সেজন্য যেতে পারবে। সেজন্য সবটা ঠিক করে চলে আসে 2 দিন পরে। আম্মু, আমি তাহলে বেরোচ্ছি। সাবধানে যাবি। আবিরকে সাথে নিয়ে ভার্সিটির ওখানে আসে। এবার দোকানে যা, আর হ্যাঁ, উল্টো পাল্টা কোনো কাজ করবি না। আরে না ভাইয়া, তুমি ভরসা রাখতে পারো। এইদিকে গাড়ি আসে, যারা যারা যাবে তাদের নাম মিলিয়ে তাদের বাসে ওঠানো হচ্ছে। একে একে সবাই উঠে পড়ে। গাড়ি ভার্সিটি থেকে বের হবে, তখনই আকাশ সামনে এসে দাঁড়ায়। তখন বাসের ভিতর থেকে আসিফ বের হয়ে আসে। এত লেট করলি কেন? আর একটু হলেই তো চলে যেতাম, তোকে ছেড়ে তাড়াতাড়ি আয়। গাড়িতে উঠে ভিতরে তাকিয়ে ইরাকে দেখতে পায়। ইরাও আকাশকে দেখে অবাক হয়, কিন্তু বাসের ওদের সিট অনেকটা দূরে, সেই জন্য কথা বলার মতো মুহূর্ত তৈরি হয়নি। সেজন্য দুজনেই চুপ করে আছে। 5 ঘন্টা পরে ওরা নাস্তা করার জন্য নিচে নামে। তখনও কথা হয়নি, কেননা অনেক রাত ছিল। সেজন্য যেভাবে পেরেছে খেয়ে উঠে এসেছে। পরের দিন সকালবেলা ওরা এসে পৌঁছায় বান্দরবান জেলায়।
ওরা গাড়ি থেকে নেমে হোটেলে চলে যায়। এখানে ছেলে মেয়ের জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছে। ওরা রেস্ট নিয়ে দুপুরে খাবার জন্য ওরা নিচে আসে। তখন ওই তুই এখানে কেন? আমি এখানে আসাতে আপনার কোনো অসুবিধা হয়েছে কি? তুই একটা মোবাইল টেকনিশিয়ান, তুই কি করে ভার্সিটির এই সফরে আমাদের সাথে এসেছিস? এই যে ম্যাডাম, আমি গত বছরই ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি। দেখে তো মনে হয় না পড়াশোনা এতটা জানা। আপনাকে দেখেও মনে হয় না। কি মনে হয় না? এই যে এত ঝগড়া করতে পারেন। কি আমি ঝগড়া করি? দেখলেন তো, মাত্রই বলেছি আর মাত্রই রেগে গেলেন। তোকে তো আমি খেয়ে নিব। ইরা, কি হয়েছে রে? আর উনি কে? ও আমার বন্ধু, আমরা একই সাথে পড়ছি। ও তো পাশ করে গেল, কিন্তু আমি একটা ফেল করাতে এবার আবার পরীক্ষা দিতে হচ্ছে। তো ভাইয়া আমাদের সিনিয়র। আমার না, তোমাদের সিনিয়র। রাখ তো সিনিয়র। আর ওই, তুই আমার মোবাইলে কিছু করিসনি তো? ও কি করবে তোর মোবাইলের? কয়েকটা দিন আগেই ডিসপ্লে লাগিয়েছি, এখন আবার ভেঙে গেছে। এটা কি আমার দোষ? গ্লাসের জিনিস পড়ে গেলে তো ভাঙবেই। তাহলে ওইগুলো লোহা দিয়ে বানালে ক্ষতি কি হতো? তাহলে তো পড়লে ভাঙতো না। ইরার এমন কথা শুনে আসিফ আর ঈশা তো হেসে দেয়, সাথে আকাশও। কেননা এরকম অদ্ভুত কথাও যে কেউ বলতে পারে তা ওদের জানা ছিল না। তোর বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই? কি সব বলছিস? ঠিক বলছি। ওই বেটা আমার খারাপ জিনিস দিল কেন? ভাইয়া, ওর কথা কিছু মনে করবেন না, ও না বুঝে এরকম বলে ফেলেছে। ওনার কথা শোনার পরে বুঝতে পারলাম। এভাবে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে বিকালে ওরা ঘুরতে বের হয়। ওরা প্রথমে একটা পাহাড়ে ওঠে। ইরা তো অর্ধেক উঠে হাঁপিয়ে যায়। আমি আর পারবো না উঠতে। আর অল্প কিছুটা বাকি। তুই এই অল্প বলে বলে সে 1 ঘন্টা ধরে হাঁটাচ্ছিস। কি বলছিস? এই অল্পতে তুই হাঁপিয়ে গেছিস? তুই তো আসিফের কোলে ওঠে কিছুটা যাস, সেই জন্য তোর কষ্ট কম হয়। কিন্তু আমি কার কোলে উঠে যাব বলতো? তুই বরং ভাইয়ার কোলে উঠে যা। এই যে আমাকে কোলে নিন তো। আমি কিভাবে করে নেব? আমি কি মুটকি না ভারী যে নিতে পারবে না? নিতে তো পারবো, কিন্তু আমি একটা ছেলে হয়ে আপনাকে নেব, এটা কেমন একটা দেখায় না? তাছাড়া ওরা তো একজন আরেকজনকে ভালোবাসে, সেজন্য ওরা নিতেই পারে। তাহলে কিছুক্ষণের জন্য তুই আমার বয়ফ্রেন্ড হয়ে যা। এটা আবার কেমন কথা? যা বলছি তাই কর, কোলে নিয়ে হাঁট। আকাশ ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে, তবে ইরাকে ভালো করে ধরে রেখেছে। ইরা না পারছে কিছু বলতে, না পারছে সইতে। কিছু যে বলবে তা পারছে না, সব লজ্জা ভুলে গিয়ে চোখ বন্ধ করে রাখে। আকাশ তো ইরার চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কেননা এত কাছ থেকে ইরাকে দেখছে। পাহাড়ে ওঠার পরে নামিয়ে দেয়। এভাবে কেউ কোলে নেয়? কোলে নিয়েছেন ভালো কথা, এইভাবে কেউ ধরে? আমি এই প্রথম কোনো মেয়েকে কোলে নিয়েছি, সেজন্য কিভাবে নিতে হয় জানি না, সেজন্য যেখানে সুবিধা হয় সেখানেই ধরেছি। তাই বলে ওখানে ধরতে হবে? আগেই তো বললাম, যেখানে সুবিধা হয় সেখানে ধরতে তো হবেই। পরে যদি পড়ে যান তখন তো বলবেন ইচ্ছে করে ফেলে দিয়েছি। হয়েছে, আর বলতে হবে না। পুরো সর্বনাশ করে দিয়েছেন আমার। ঈশা, এখন কি করবি? ওই দোকান থেকে কিছু খাবার তো কিনে খেতে হবে। আমি নিয়ে আসছি। খাবার এনে দেয়, সাথে আইসক্রিমও নিয়ে আসে। খাবার শেষ হলে ইরা, ওই দোলনায় দোল খাবো। আমি তো ভয় পাই, তাছাড়া নিচে পড়লে তো রক্ষে নেই। আমিও ভয় পাই, সেজন্য আমি আশিফের সাথে উঠবো। আর আমি? তুই ভাইয়ার সাথে উঠ। ইরা আকাশের সাথে দোলনায় ওঠে। ইরা তো আকাশকে জড়িয়ে ধরে আছে, কেননা যদি ছেড়ে দেয় তাহলে ইরা পড়ে যাবে দোলনা থেকে। কিছুক্ষণ দেওয়ার পরে ইরার অনেক ভালো লাগতে শুরু করেছে আকাশকে জড়িয়ে ধরাতে, সেজন্য বুকে মাথা রেখে দেয়। অনেকটা সময় পরে ওরা দোলনায় দোল খাওয়া বন্ধ করে। তারপর নামলেন কেন? মজাই তো লাগছিল। ব্যাপারটা কি বলতো? ভাইয়া কি স্পেশাল কোনো কিছু দিয়েছিল যার কারণে তোর মজা লাগছিল? আরে তুই যা ভাবছিস সেগুলো কিছুই না। আমি তো একবারও কিছু ভাবিনি। এখন কোন দিকে যাব? ওই দিকটায় যাই, ওখানে একটু ঢাল আছে, কিন্তু সামনে যেটা আছে ওখানে বসে গল্প করার মতো প্লেসও আছে, অনেক ভালো। আপনি কি এর আগেও এসেছেন? এ নিয়ে 3 বার আসছি। কিন্তু ভার্সিটি থেকে তো এই প্রথম আনা হলো। আমি ইউনিভার্সিটির বাইরে সবটা ঘুরে শেষ করেছি। আসিফ বলেছিল বলে আসা, নয়তো ওরা একা একা বোর হবে, সেই জন্যই আসা।
বুঝি না, সামান্য মোবাইল টেকনিশিয়ান হয়ে এতগুলো টাকা পান কোথায়? সেসব আপনাকে ভাবতে হবে না। আচ্ছা চলুন যাই ওই দিকটায়। আশিফ চলো তাহলে। চলো। ওরা ওখানে বসে গল্প করতে থাকে। আকাশ ওর ব্যাপারে সবটা বলতে থাকে, সার্ভিসিং কেন করে অনার্স পাশ করার পরেও। কিন্তু আকাশ ওর আসল পরিচয় বলেনি। আসল পরিচয় বলতে ওর সম্পত্তি আর টাকার কথা বোঝালাম। তারা তো মাসে 50,000-এর বেশি হয় উপার্জন। এই টাকা দিয়ে তো একটা পরিবার এমনিতেই চলতে পারে। ঠিক ধরেছেন। আচ্ছা ঈশা, ওই দিকটায় কয়েকটা ছবি তুলি আমরা, চল। ওখানে না পাওয়াই ভালো। কেন কেন? ওখানে বিপদের আশঙ্কা আছে। কিছুই হবে না, চল তো ঈশা। ওরা তো চলে যায়, কিন্তু আকাশ ভালো করে জানে ওখানে গেলে বিপদ হবে, সেজন্য ওদের পিছনে আসতে থাকে। এরপর ওরা যেই ওখানে দাঁড়ায়, কিছু লোক এসে ইরাকে উঠিয়ে নিয়ে যায়। আসলে এই জায়গাটা লোকেরা এমন আকর্ষণ করে রেখেছে যেন কেউ আসলে ওরা তুলে ফেলতে হবে। ঈশা আমাকে বাঁচা। আসিফ তুই ঈশাকে দেয়, আমি ইরাকে দেখছি। খেয়াল করছি তোর। পিছনে একটা গাড়ি দেখতে পায়, ওই গাড়িতে করে ওদের পিছনে যেতে থাকে। এই পরিস্থিতিতে আকাশ আরো একবার পড়েছিল আবিরকে নিয়ে। আবিরও ছবি তোলার জন্য আসে, ওরাও সেম ভাবে আবিরকে নিয়ে যায়। সেজন্য আকাশ ভালো করে জানে ওরা কোথায় নিয়ে যেতে পারে। এইদিকে লোকগুলো ইরাকে নামিয়ে একটা বাড়িতে ঢোকায়। ওই আমাকে কেন এনেছিস সেখানে? তোর বাবাকে কল দিয়ে বল 10 লক্ষ টাকা পাঠানোর জন্য। এতগুলো টাকা বাবা কোথা থেকে দিবে? না দিতে পারলে এদের যা অবস্থা করেছি তোরও সেই অবস্থাই করব। এদের বলতে কাদের? দেখলে সহ্য করতে পারবি তো? লোকটা ইরাকে একটা বাসার পিছনে একটা গর্ত দেখায়, যেখান থেকে অনেক পচা গন্ধ আসছিল। ইরা তাকিয়ে ওর বমি চলে আসে, বমি করতে থাকে। আসলে ওই গর্তের মধ্যে মৃত মানুষের লাশ ছিল, যার মধ্যে অনেকের লাশ পচা শুরু করেছিল। একটা লোক পানি এনে দেয়, ইরা মুখটা ধুয়ে নেয়, এরপরে অজ্ঞান হয়ে যায়। যা সালা, এটা তো অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরবে তখন দেখে নিব। এই বলে ওরা বের হবে, তখন আকাশও গাড়ি থেকে নিচে নেমে আসে। ওই কে রে তুই? এমন ভাবে বলছিস মনে হয় পরিচয় দিলে তুই চিনতে পারবি। আগে বলবি তো কে তুই? আমার পরিচয় পরে বলবো, আগে বল যে মেয়েটাকে ধরে এনেছিস সে কি ভেতরে আছে না অন্য কোথাও? তা জেনে তোর কি কাজ? আমি তো কাজেই এসেছি, ওকে ছেড়ে দে, তার বিনিময়ে আমি তোর প্রাণ ভিক্ষা দেব। আগে তুই কিভাবে বাঁচবি সেটা চিন্তা কর। এখানে 1 কিলোমিটার পর্যন্ত কারোর বসবাস নেই। তোকে মেরে রেখে দেব, কেউ টেরও পাবে না। যদি আমিও তোদের মেরে ফেলি তাহলে কেউ টেরও পাবে না। এটা তো বড্ড বেশি কথা বলছে, মার তো একে। ওরা মারতে আসে, কিন্তু বরাবরের মতো ওখানে থাকা একটা গাছের চিপা থেকে বড় একটা ছুরি বের করে। আসলে এই ছুরিটাও গতবার রেখেছিল, যা আজকে আবার কাজে লাগবে। ওই ছুরি দিয়ে ওদের খেলা শেষ করে দেয়, তারপর ওদের মেরে ওই গর্তে এনে ফেলে দেয়। যদি এখন পুলিশকে বলে, পুলিশ এসেও কোনো লাভ হবে না, কেননা ওরা বাকি বডি থেকে সব জামা কাপড় খুলে তারপর এই গর্তে ফেলে দেয়, যেন সহজে না চেনা যায়। সেজন্য শুধু শুধু পরিবার যখন জানতে পারবে তখন আরও বেশি কষ্ট পাবে। রুমে এসে ইরার মুখে আর চোখে পানি ছিটকে দেওয়াতে ইরা চোখ মেলে তাকায়। আকাশকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্লিজ আমাকে বাঁচাও, ওরা নয়তো আমাকে মেরে ফেলবে। ওরা পিছনে আরো অনেক লোককে মেরে ফেলে দিয়েছে, আমাকে বাঁচাও। কেঁদো না, আমি তো আছি, আর কোনো ভয় নেই। চলো অন্য কেউ আসার আগে আমরা এখান থেকে চলে যাই। চলো তাহলে, আমি হাঁটতে পারছি না। ওই সব দেখার পরে আমাকে কোলে নিয়ে যেতে পারবে? যাওয়া যায়। কোলে নিয়ে কিছুটা হেঁটে গাড়িতে এনে বসায়, তারপর ইরা আকাশকে এখনো জড়িয়ে ধরে আছে। আকাশ ওই অবস্থা গাড়ি চালাতে থাকে। এইদিকে ইরার নিখোঁজ হওয়ার ব্যাপারটা ওদের স্যার ম্যাম জেনে যায়। ওনারা তো টেনশন করতে করতে শেষ। ম্যাম কোনো চিন্তা করবেন না, আকাশ গেছে ইরাকে আনার জন্য, দেখবেন ঠিকই নিয়ে আসবে ওকে। কয়েকটা ঘন্টা পরে ওরা হোটেলের ওখানে আসে। আর কতক্ষণ এভাবে ধরে রাখবে? লোকে দেখলে তো খারাপ ভেবে নেবে, এবার তো ছেড়ে দেবে। আমরা কি চলে এসেছি? চলে এসেছি। ইরা উঠে সরে যায়, এতে আকাশ নিচে নামে, তারপর ইরাকে নিচে নামিয়ে নেয়। ঈশার রুমে এনে ইরাকে বিছানায় শুইয়ে দেয়। সত্যি ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। এভাবে বলবেন না। আচ্ছা অনেকটা শকড হয়ে আছে, একটা ঘুমের ওষুধ খাইয়ে দিন, তাহলে মোটামুটি অনেক চিন্তা ওর মাথা থেকে চলে যাবে। ঠিক আছে ভাইয়া।
ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ইরা ঘুমাতে থাকে। আকাশ ওর রুমে এসে ফ্রেশ হয়ে নিজেও ঘুমিয়ে যায়। অন্যদিকে আবির দোকান অফ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন এই যে দোকানটা একটু খুলবেন? দোকান কখন খুলবো? মোবাইলটা পানিতে পড়ে গেছে। কি আর করবে, দোকান খুলে মোবাইল ওয়াশ করার কাজে লেগে যায়। একদিকে মোবাইল ওয়াশ করছে, অন্যদিকে ইতির সাথে ভালোই ভাব জমিয়ে নিতে থাকে। মোবাইল ঠিক করতে করতে রাত 11টার পর হয়। তাহলে রাতে কথা হবে। তা এত রাতে যাবেন কি করে? ওটাই তো ভাবছি। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি কেন এত কষ্ট করে যাবেন? কেন? আমার বাইক আছে, সমস্যা হবে না। চলুন, নামিয়ে দিই আপনাকে। ঠিক আছে, চলুন। বাইকে বসার পরে ইতি একটু শক্ত করে আবিরকে জড়িয়ে ধরে। 10 মিনিট পরে ইতির বাসার সামনে আসে। আমি তাহলে যাই, কেমন? আচ্ছা, যাও তাহলে। এইদিকে ইতি আর আবির একে অপরের সাথে ভালোই ভাব জমিয়ে নেয়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ইরার কাছে আসে, কেননা ইরার এখনো শক কাটেনি। কেননা এতগুলো মানুষের পচে যাওয়া শরীর দেখলে কটা মেয়ে ঠিক থাকে বলুন? ঘুম কি ভেঙেছে? ঘুম এখনো ভাঙেনি, তবে কিছুক্ষণের মধ্যে ফিরবে মনে হচ্ছে। এইদিকে ম্যাম তো বের হবে, সবাইকে ডাকছে। ইরাকে এইভাবে একা ফেলে যাব কি করে? আমি আছি ওর পাশে, তুই আর আসিফ যা। আচ্ছা, ওর প্রয়োজনীয় সবকিছু এখানে আছে, লাগলে ওকে দিও। সকালে নাস্তাও এখানে এখনো খায়নি, সেজন্য নাস্তা আনিয়ে নিও। ঠিক আছে, সবকিছুর খেয়াল রাখবো। ওরা সবাই চলে যায়। আকাশ বিছানার পাশে বসে ইরাকে দেখতে থাকে। 30 মিনিট পরে ইরার ঘুম ভাঙে। আকাশকে দেখা মাত্র আবারও জড়িয়ে ধরে। তুমি এখন সেই বাচ্চা, ভয় পেও না। আমি ভয় পাচ্ছি না। তাহলে আচমকা ভাবে জড়িয়ে ধরছো যে? বড্ড একা একা লাগছে। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন আসছিল, বারবার ওই লাশগুলো চোখের সামনে ভাসছে। এরপরেই তোমার মুখটা ভেসে ওঠে। চিন্তা করো না, আমি তো আছি। তুমি না থাকলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো টাকা পাওয়ার পরেও। তুমি এটা শিওর দিয়ে কিভাবে বলছো? ওরা কথা বলছিল, তখন বলছিল টাকা পাওয়ার পরে আমাকে মেরে ফেলে আমার জামা কাপড় সব খুলে ওই গর্তে ফেলে দেবে। তোমার জন্য আমি আবার নতুন করে জীবন ফিরে পেয়েছি। কথাগুলো বলছে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। এতে আকাশের স্বাদটা চোখের পানিতে ভিজে যায়। তোমার তো ক্ষুধা লেগেছে, খেতে হবে তো। ক্ষুধা তো লেগেছে, তুমি খাইয়ে দিলে খাবো। ঠিক আছে। খাবার এনে ইরাকে খাইয়ে দিচ্ছে। ইরাও ছোট বাচ্চাদের মতো খেতে থাকে। খাওয়া শেষ হলে আমি একটু ঘুমাবো। তুমি ঘুমাও, আমি বারান্দায় আছি। আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে। আমরা তো স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও না। দেখো, আমি এত কিছু জানি না, আমি যা বলেছি তাই করবে। ঠিক আছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে। ইরা আকাশের কোলে মাথা রেখে শুয়ে আছে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এতে ইরা ঘুমিয়ে যায়। তখন আবির কল করে। ভাইয়া, কেমন আছো? এই তো ভালো। তা কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? ভাইয়া, তুমি বিয়ে করবে কবে? আমার বিয়ে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? না মানে, বাবা মা বলছিল এই বছরের শেষের দিকে তোমাকে বিয়ে করিয়ে দিবে। কি বলিস তুই? ঠিকই বলছি আমি। আচ্ছা, যা হওয়ার পরে দেখা যাবে। ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। কল কেটে দেয়। এরপর আকাশ নিচেও ঘুমিয়ে পড়ে। দুপুর 2টোয় ইরার ঘুম ভাঙে। তাকিয়ে দেখে আকাশের কোলের থেকে উল্টো ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু কেন জানি না ইরার এতে ভালোই লাগছিল, সেজন্য আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পরে আকাশের ঘুম ভাঙের সাথে ইরাকেও ডেকে দেয়। তারপর ওরা ফ্রেশ হয়ে দুজনে খাবার খেয়ে নেয়। বিকালে ঈশা যখন ফেরে। তোর কোনো অসুবিধা হয়নি তো? আমি ঠিক আছি। শরীর এত দুর্বল কেন রে তোর? কি করব, যা দেখলাম চোখের সামনে তা দেখার পরে কি ভালো থাকি বলো? তো ঠিক মতো খেয়েছিস তো? খেয়েছি। তো ভাইয়া কোথায়? বারান্দায় আছে। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওর খেয়াল রাখতে গিয়ে আপনার ঘোরা হলো না। ও তো এমনিতে অনেকবার এখানে এসেছে, নতুন করে আর কি দেখবে? এটাও ঠিক। আচ্ছা, আমি তাহলে গেলাম। রাতে নিচে আড্ডা দিব 4 জন মিলে। ঠিক আছে। রাতে ওরা 4 জন মিলে আড্ডা দিতে থাকে। এরপর আবার যে যার রুমে। সকালবেলায় আকাশ ইরাকে নিয়ে বের হয় আলাদাভাবে, কেননা এখানে একটা জায়গা আছে, ওখানে ইরাকে নিয়ে আসে।
এই জায়গাটা আমার অনেক পছন্দের। এত সুন্দর একটা জায়গা কার না পছন্দ হয় বলো? আচ্ছা, ওটা কি ফুল? আসলে আমি নিজেও জানি না। আমাকে একটা এনে দাও। তাহলে তো গাছে উঠতে হবে। আরে অল্প একটু উপহারই তো, লাভ দাও, দেখবে ঠিকই পারবে। ইরার কথা শুনে লাভ দেয়, কিন্তু তাও পাচ্ছে না। আমাকে কোলে নিয়ে ধরো। কি করার, ইরাকে কোলে নেয়। ইরাকে একটু উপরে তুলতেই ফুলটা ধরতে পারে, কিন্তু আকাশ তো ভার সামলাতে পারেনি, সেজন্য ইরাকে নিয়ে নিচে পড়ে যায়, তাও মাটিতে। এতে ওদের দুজনের ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু হবে যা ওরা দুজনে ভাবতে পারেনি। তাও নিজেকে সামলে নিয়ে, সরি, আমি ইচ্ছে করে। কোনো ব্যাপার না, এই নিন টিস্যু দিয়ে ঠোঁট থেকে লিপস্টিকের দাগটা উঠিয়ে নিন। কথাটা শুনে আকাশ কিছুটা লজ্জাও পায়, তাও ঠিক করে নিল। তারপর ইরা ফুলটা নিয়ে, এটা আমার খোপায় পরিয়ে দাও। কিভাবে পড়াই আমি তো জানি না। ইউটিউব দেখে নাও কিভাবে পড়াতে হয়। কি করার, ভিডিও দেখে শিখে নেয়। তারপর খোপায় পরিয়ে দেয়। এতে ইরা অনেক খুশি হয়। এই প্রথম কোনো ছেলের এত কাছে এসেছি আমি, আবার তাও তার হাতে খেয়েছি। আবার হয়েছে, আর বলতে হবে না। এখন এখানেই থাকবে নাকি ফিরে যাবে? এসেছি যখন তখন কিছু ছবি তো উঠাতে হবে। এরপর ওখানে থাকা একজন ক্যামেরাম্যানের সাথে কথা বলে ওরা অনেকগুলো ছবি উঠিয়ে নেয়, বেশিরভাগই কাপল ছবি। এবার তাহলে যাওয়া যাক। চলো। ওরা চলে আসে, তবে ইরা কিন্তু আজকে শাড়ি পরে বের হয়েছিল। বাকিরা আসার আগে ওরা চলে আসে, তারপর ইরাও শাড়ি চেঞ্জ করে বের হয়। এবার যাও রুমে, তবে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি কেন আসবো? কারণ এখানে আমার একা একা ভয় লাগে, সেজন্য। ঠিক আছে, আসবো। এরপর এভাবে ওদের দিন যেতে থাকে। এভাবে আরো 3 দিন কেটে যায়। ইরা আর আকাশ এখন এতটা ফ্রি হয়েছে যে কেউ দেখলে বলবে স্বামী স্ত্রী ঘুরতে এসেছে। পরের দিন ওরা আবার ঢাকায় ফিরে আসে। বাস থেকে নেমে, কাল তোমার দোকানে আসবো আমি। মোবাইলে কোনো সমস্যা হয়েছে কি? আরে না, মোবাইলে কোনো সমস্যা হয়নি। তাহলে কালকে না হয় বলবো, তবে আমি রাত 11টায় আসবো। এর ভেতরে আর কেউ যেন না আসে তোমার দোকানে। ঠিক আছে, যাই তাহলে। সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। এরপর ওরা চলে যায় যে যার বাসায়। ইরা বাসায় এসে ওর বাবা মার সাথে কথা বলে রুমে আসে। এসে দেখে ইতি তো কথা বলতে ব্যস্ত ফোনে, তাও বারান্দায়। রুমে যে কেউ এসেছে তা খেয়ালই করেনি। ইরা ওর মতো করে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাত 12টায় ইতি রুমে ঢুকে ইরাকে দেখে অবাক হয়। এই কি আপু, তুই কখন এলি? অনেক আগে। তা এত কথা কার সাথে বলছিলি? ফ্রেন্ডের সাথে। তোকে তো আমি এর আগে কখনো দেখিনি ওর সাথে এতক্ষণ কথা বলতে। তুমি যা ভাবছো সেরকম কিছুই না। না হলেই ভালো, এখন ঘুমা। পরের দিন এরা রেস্ট নিয়ে রাত হয়ে আসে। এরা সুন্দর করে সেজেছে, তবে উপরে আবার বোরকাও পরেছে। তারপর একটা ফুলের দোকানে এসে ফুল কিনে নেয়। এইদিকে আকাশকে কল দিয়ে দোকান খালি করতে বলে। আবির, তুই বরং বাসায় যা। সবেমাত্র 9টা বাজে। তোকে যেতে বলেছি, যা। পড়াশোনা কি করতে হবে না তোকে? আচ্ছা, যাচ্ছি। আবির যাওয়ার পরেই ইরা দোকানে আসে। আকাশ তো প্রথমে চিনতে পারেনি। ম্যাডাম, এখন দোকান অফ করব, সেজন্য প্লিজ আপনি অন্য দোকানে যান। আমি তো তোমার কাছে এসেছি। তাহলে কালকে আসুন। কথাটা শুনে ইরা ওর মুখ থেকে পর্দাটা সরায়। এতে আকাশ অবাক হয়। তাড়াতাড়ি শাটার নামাও। কি বলো? কে যদি বুঝে যায়? আরে কিছু হবে না। কি করবে, শাটার নামিয়ে নেয়। তারপর ইরা বোরকা খুলে। ওকে দেখে আকাশ তো চোখ ফেরাতেই পারছে না। এরপর ফুলগুলো বের করে আকাশের দিকে এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে আকাশ, অ্যান্ড আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু অ্যান্ড থ্যাংক ইউ। ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তো নিজেই ভুলে গিয়েছে ওর যে জন্মদিন ছিল। আমি তো ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে সত্যি ভালোবাসবে তো? আমি তো পছন্দ করতাম, ভেবেছিলাম কয়েকটা দিন পরে তোমাকে জানাবো, কিন্তু তুমি যে এভাবে জন্মদিনের দিন জানাবে তা আমি ভাবতেও পারিনি। এই নাও, কেক কেটে খাইয়ে দেই তোমাকে। দাও। কেক কেটে খাইয়ে দেয়। এরপর, চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই। তোমার বাসায়, তাও এত রাতে? ভয় পাচ্ছ ওইসব নিয়ে? আরে না, তোমার বাসায় যাবো, আবার ফিরতে হবে তো। বেশি সময় নেব না, চলো। একটু পরে দোকান বন্ধ করে ইরাকে বাইকে বসে আকাশ ওর বাসায় আসে। তবে তুমি আমাকে
তোমার বাড়ি পরে অন্য কারো বাড়িতে নিয়ে আসলে যে? আরে এটাই তো আমার বাড়ি। এত বড় বাড়ি তোমার, আর তুমি কারণ মোবাইল সার্ভিসিং এ কাজ করো, কিন্তু কেন? অন্য একটা সময় বলবো, এখন চলো ভেতরে। ইরাকে নিয়ে ভিতরে আসে। আবির তো দেখেই চিনতে পারে, সেজন্য ওর বাবা মাকে ডেকে নিয়ে আসে। মা বাবা দেখে যাও, ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে বিয়ে করে। আমার যে কি খুশি লাগছে। আকাশ, মেয়েটিকে? মা, ও আমার হবু বউ ইরা, উনি আমার মা, আর উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা কতদিনের সম্পর্ক তোমাদের? এই তো আঙ্কেল 15 দিনের পরিচয় আর 5 দিনের সম্পর্ক। 5 দিনের পরিচয়, বিয়ে পর্যন্ত চলে গেলে? আঙ্কেল, কাউকে চিনতে 5 মিনিটের ব্যবহারই যথেষ্ট। ঠিক আছে, আমি খুশি হয়েছি আকাশ, তুমি ব্যাপারটা আমাদের জানিয়েছ। তা তুমি কি ওকে কয়েকটা দিন পরেই বিয়ে করবে নাকি আরো পরে? এই বছরের শেষে আমার ফাইনাল পরীক্ষা দিয়েই। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে এখন আসি। এসেছো যখন, তখন কিছুক্ষণ থাকো। আজ আকাশের জন্মদিন, সেজন্য ওর জন্মদিন পালন করে নেই। ভাইয়া আর ভাবি তো মনে হয় আগেই পালন করে নিয়েছে, ঠিক বলছি না? কথাটা শুনে ইরা কিছু লজ্জা পায়। এরপর নতুন করে আবার কেক কেটে খাইয়ে দেয়। তারপর ইরাও ওনাদের সাথে রাতের খাবার খেয়ে নেয়। আকাশ, তুমি তাহলে ইরাকে ওর বাসায় দিয়ে আসো। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়। তুমিও আসো, বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। এখন যদি যাই উনি অনেক কিছু মনে করবে, উল্টো তোমাকেই খারাপ ভাবতে শুরু করবে। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। এইদিকে আকাশের বাবা তো শফিক চৌধুরীকে কল দিয়ে সবটা বলে দেয় এর ভিতরে। কি বলিস? এটা তো খুশির খবর। খুশির খবর মানে? জানিয়ে ভয় পেয়েছিলাম, ওরাই সে ভয়টা এখন কাটিয়ে দিয়েছে। সত্যি আমার মেয়ের ভাগ্য আছে বলতে হবে। আচ্ছা শোন, তুই এমন ভাব ধরবি দেখে যেন মনে হয় তুই এই বিয়েতে রাজি না। এরকম করলে তো মেয়েটা কষ্ট পাবে। কষ্ট পেলে আরো ভালো, এত সহজে ওদের জিতানো যাবে না। মানে উপর দিয়ে একটু কড়াকড়ি দিবি, এইরকম আর কি। পরে যদি কোনো ঝামেলা হয় তুই সামলে নিবি বলে দিলাম। যদি ইরা তোকে ভুল বোঝে, তখন আমি নিজে এসে ইরাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে। এদের কথাবার্তা তো বুঝতে পারলেন। এইদিকে ইরা বাসায় ঢোকার পরে তোর সাথে একটা ছেলেকে দেখলাম, কে ছেলেটা? আব্বু আমার বান্ধবী, ভাই হয়। বান্ধবীর বাসায় গিয়েছিলাম তো, সেজন্য ওই ভাই নামিয়ে দিল। ঠিক আছে, রুমে যাও। ইরা তো হাফ ছেড়ে বাঁচলো। ইরা কিন্তু ওর বাবাকে ভয় পায় অনেকটা। রুমে এসে শাড়ি চেঞ্জ করে নেয়। একটু পরে আকাশ কল দেয়। কোনো সমস্যা হয়নি। হয়েছিল, তবে আমি সামনে নিয়েছি। ভালো করেছো, এখন ঘুমাও। তুমিও ঘুমাও। পরের দিন আকাশ সকাল 11:30 ঘুম থেকে ওঠে। আকাশ, তোমাকে যে কারণে ডেকেছি আমি। হ্যাঁ বলো। তোমাকে এখন থেকে 9টার আগেই ঘুম থেকে উঠে দোকানে যেতে হবে। এত সকাল সকাল পারবো না। যদি তুমি না পারো তাহলে আমি। তাহলে কি? তাহলে এরার সাথে তোমার বিয়ে আমি দিব না। এইসব কি বলছো? দেখো, আমি জানি না তুমি মেয়েটাকে কিভাবে আপন করে নিলে, আর জানতেও চাই না। যদি ওই মেয়েকে তোমার বিয়ে করতে হয়, তাহলে তোমাকে এখন থেকে 9টার আগে ঘুম থেকে উঠে 10টার ভিতরে দোকানে যেতে হবে। যদি তা করতে পারো, তাহলে মেয়েটির পরীক্ষা শেষ হলেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেব। বিয়ে হওয়ার পরে তোমাকে আমি অফিসে বসাবো। বাবা আমি রাজি, এর জন্য এইটুকু তো করতেই পারি। ঠিক আছে, যাও তাহলে। এভাবে 1 মাস কেটে যায়। আকাশ ঠিক 9টার আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 10টার ভিতরেই দোকান খুলে। এইদিকে ইরা দোকানে আসে। তুমি আমাকে আগের মতো সময় দাও না কেন? তুমি আছো সময় নিয়ে, এদিকে বাবা আমাকে শর্ত দিয়ে রেখেছে। কিরকম শর্ত? তোমার সাথে আমার বিয়ে তখনই হবে যখন আমি 9টার আগে ঘুম থেকে উঠে সব কাজ করে 10টার আগে দোকান খুলে রাখি। আরে আল্লাহ, এত সহজ একটা কাজ! এইদিকে আমার বাবা মা আমাকে দিয়ে রান্না করাচ্ছে, সামনেই আমার জন্মদিন। ওই দিন তোমাকে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেব।
ভালো কথা। রান্না কেন করাচ্ছে? যেন বিয়ের পরে শ্বশুর শাশুড়ির কথা শুনতে না পারে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, আমার বাবা মা তো রাজি, কিন্তু তোমার বাবা মা রাজি হবে তো? জন্মদিনে পরিচয় করিয়ে দিন, দেখি না কি বলে। ঠিক আছে, দেখো কি হয়। কয়েকটা দিন পরে ইরার জন্মদিন চলে আসে, সেজন্য আকাশও একটা পাঞ্জাবি পরে নেয়। কোথায় যাওয়া হচ্ছে? তোমার ছেলের হবু বউয়ের জন্মদিন, সেখানে যাচ্ছি। আজকে ওর বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দেবে। দোয়া করো সব যেন ঠিক থাকে। সাবধানে থাকিস তুই। ঠিক আছে। আব্বু, আমিও যাব। তোমার ওখানে কোনো কাজ নেই? আব্বু, আসি তাহলে। বের হয়ে চলে আসে। এদিকে আকাশের বাবা শফিক চৌধুরীকে কল করে সবটা বলে দেয়। তোর কথা মতো বলতেছি, পরে কিছু হলে সামলে নিস। চিন্তা করিস না। এদিকে আকাশ একটা রিং কিনে ইরার বাসায় আসে। এত লেট করলে কেন? কিনতে লেট হয়ে গেছে, কি কিনলে? পরে দেখতে পারি। এখন চলো আমার সাথে। আকাশকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ওখানে এসে বাবা মা, পরিচিত হও। ও হচ্ছে আকাশ। আমি ওকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। তা ছেলের পরিচয় কি? ওর একটা মোবাইল সার্ভিসিং দোকান আছে। একটা দোকান থেকে মাসে 50,000-এর বেশি কামাই হয় না, তাহলে কিভাবে কি? আব্বু, ওর যা আছে এতেই আমি সুখী থাকতে পারবো। জীবনটা এত সহজ না যতটা সহজ তুই ভাবতেছিস। যখন ওর কাছে অভাব ফিল করবি, তখন বুঝতে পারবি জীবন কতটা কঠিন। তাও আমি ওকেই চাই। আব্বু, আপু যখন এত করে বলতেছে তখন ওনাকে মেনে নাও। তাছাড়া দুলাভাই তো দেখতে খারাপ না। তোমার কাছ থেকে আমি জানতে চাইনি, তা তোমার বাবা কি করে? বাবা বাসায় থাকে। দেখো, একটা শর্ত তোমার কাছে, আমি আমার মেয়েকে তুলে দিব। জি বলুন, কি শর্ত? তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তোমার যে দোকান, এই দোকান দিয়ে তুমি সংসার কখনোই চালাতে পারবে না, সেটা তুমি জানো। জি, তবে আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ইরার পরীক্ষা পর্যন্ত তোমাকে সময় দিলাম। এর ভিতরে তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। নাও, এবার শুরু করো অনুষ্ঠান। এবার ইরাও খুশি হয়ে যায়। অনুষ্ঠানে কেক কাটা হয়। আমার গিফট কোথায়? হাতটা বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দেয়। আকাশ একটা ডায়মন্ডের রিং বের করে ইরার আঙুলে পরিয়ে দেয়। যদিও শফিক চৌধুরী ভালো করেই জানে এটা ডায়মন্ডের, তাও এটা তো বাজারের সস্তা রিং মনে হচ্ছে। বাবা, আমার কাছে এটা ডায়মন্ডের মতোই দামি। এটা তো ডায়মন্ডই। আকাশ, খাবার খেয়ে যাও তাহলে। জি আঙ্কেল। এইদিকে ইরা আকাশকে নিয়ে রুমে আসে। এটা তোমার হুবুইয়ের রুম। তা কেমন বলো তো রুমটা? অনেক সুন্দর কিন্তু রুমটা। বিয়ের পর যখন তোমার রুমে থাকবো তখন এটার মতোই সুন্দর করে তুলবো। ঠিক আছে। তখনই ইতি ওখানে আসে। দুলাভাই, আপুর গিফট তো এনেছেন, তা আমারটা কোথায়? তোমার গিফট কালকে দোকানে এসো, তখন যা পছন্দ হবে কিনে দেবো। তুমি এতগুলো টাকা কোথায় পাবে? একমাত্র শালি বলে কথা। সত্যি দুলাভাই কত ভালো। তোমরা কথা বলো, আমি নিচে গেলাম। আচ্ছা, আমি তোমাকে 15,000 দিচ্ছি। ইতি যা কিনতে চাই এখান থেকে দিয়ে দিও। লাগবে না, আমার কাছে আছে। তাছাড়া এই রিং কিন্তু খুলবে না। পানি রাখলে আবার রং উঠে যাবে না তো? এটার কখনো রং উঠবে না। কি বলো? ঠিক বলছি। আচ্ছা, আমি আসি। তুমি পারবে তো নিজেকে প্রতিষ্ঠিত করতে? ওটা তো আমার কয়েকটা মাসের কাজ। 2 মাস পরেই পরীক্ষা, আর তোমার হাতে বড় জোর 4 মাস সময় আছে। চিন্তা করো না, হয়ে যাবে। আসি তাহলে। রাত 2টো বাজে বাসায় ফেরে। পরের দিন সকাল 9টার আগে ঘুম থেকে উঠে গোসল করে বের হয়ে নিচে নামে নাস্তা করতে। কি ব্যাপার এত তাড়াতাড়ি? তোমরাই তো বললে আমাকে 9টার আগে উঠতে হবে, আমি তো তাই করতেছি। যাক, তাহলে তো ভালোই হচ্ছে। আচ্ছা, এভাবে তুমি তাহলে করে যাও, আমি তোমাকে অফিসে বসিয়ে দেব। ঠিক আছে আপু। আকাশ বের হয়ে যায় আবিরকে নিয়ে। তখনই আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ, এতটা পরিবর্তন? আমি শফিককে বলেছি, শফিক সে অনুযায়ী কাজ করছে। আর আকাশ যদি সময় মতো না ওঠে তাহলে ওকে অফিসে বসাবো না।
সেজন্য ইরাকে পাওয়ার জন্য আমাদের ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ওর তো অভ্যাস নেই, এইভাবে তো কষ্ট হয়ে যাবে ওর। কয়েকটা দিন যাওয়ার পরে দেখবে ঠিক হয়ে যাবে। হয়ে গেলেই ভালো। এইদিকে দোকান খোলা 2 ঘন্টা পরে ইতিহাসে দোকানে, তখন আকাশ ছিল না। কি ব্যাপার তুমি? এসেছি, দুলা ভাই আছে। ভাইয়ার কাছে কেন? গিফট নিতে। কিসের গিফট? তোমাকে এত কিছু জানতে হবে না। গিফট কেনা হয়ে গেলে দুজনে মিলে ঘুরে আসবো কোথা থেকে। আপুর বিয়ে হলে এরপর তো আমাদের অনেক দেখা হবে, তখন না হয় ঘুরতে পারবো। তো কি নিবে? একটা জামা নিব, কিন্তু কম দামের মধ্যে, তাও 2-3 হাজারের মধ্যে। এত কম দামি কেন? উনি এত টাকা কোথায় পাবে? আমার কি টাকার অভাব আছে নাকি? তাও 2-3 হাজার অনেক বেশি হয়ে যাবে। এরই মধ্যে আকাশ চলে আসে। তুই দোকানটা দেখ, আমি ইতিকে কিছু কিনে দিয়ে আসছি। ওকে নিয়ে ওদেরই শপিং মলে আসে। ওখানে থাকা একটা দোকানে আসে। স্যার কি লাগবে বলুন। ও আমার একমাত্র শালী, ভালো ভালো জামা দেখান, যা পছন্দ হবে তা নেব। আঙ্কেল, বেশি দামি দেখাতে হবে না। যত দামি আছে দেখান, টাকা নিয়ে চিন্তা করো না। এতগুলো টাকা যদি খরচ করে ফেলেন, তাহলে বিয়ের জন্য টাকা জমাবেন কি করে? এই নিয়ে ভেবো না। ঠিক আছে। ইতি একটা জামা নেয়, তাও 8,000 টাকায়। জামা কিনে আবির ওকে একটু নামিয়ে দিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। এরপর দিন যেতে থাকে। আকাশ এখন ঠিক সময়ে ঘুম থেকে উঠে আর ঠিক সময় দোকানে আসে। এদিকে ইরার পরীক্ষাও শুরু হয়ে যায়। আকাশ, তোমার হাতে আর 2 মাস সময় আছে। চিন্তা করো না, হয়ে যাবে। পরীক্ষা, সেজন্য আমি তেমন একটা বাইরে বের হব না। যখন বেশি দরকার পড়বে আমি দেখা করে নিব। তোমার খেয়াল রাখবে। তুমিও তোমার খেয়াল রাখবে। ঠিক আছে। রাতে আকাশ বাসায় ফেরে, তখন আমাকে অফিসে বসাবে কখন? তুমি এখন দায়িত্বশীল হয়েছ, সেজন্য তোমাকে অফিসে বসাবো। আর আবির তোমার জায়গায় কাজ করবে। আমার কোনো আপত্তি নেই, তবে ভাইয়ার দোকানে না আসলেই হয়। আমি দোকানে আসলে ক্ষতি কি তোর? এই যে সারাক্ষণ আমাকে বকতে থাকে। এইদিকে আকাশের বাবা অফিসের দায়িত্ব আকাশকে বুঝিয়ে দেয়। আকাশকে সবাই চেনে, সেজন্য কোনো অসুবিধা হচ্ছে না। কিছুদিন যাওয়ার পরে আকাশ, কোনো ব্যবস্থা করতে পেরেছো কি? পেরেছি, তবে সেটা সারপ্রাইজ হয়ে থাকুক। সত্যি বলছো তো? সত্যি বলছি। কয়েকদিন পরে শফিক চৌধুরী আকাশদের অফিসে আসে, তবে উনি জানতো না অফিসে যে আকাশ বসে। উনি এসে, বন্ধু তুই উল্টো পাশে বসে আছিস কেন? কথাটা শুনে আকাশ পিছনে ফিরে তাকায়। শফিক চৌধুরীকে দেখে চমকে ওঠে। আঙ্কেল, আপনি অফিসে আর বাবাকে বন্ধু বলে ডাকছেন, ব্যাপারটা কি বলুন তো? তুই এই অফিসে কেন? আমার বাবার অফিস, আমি তো থাকবই। ও আচ্ছা, তাই বলো। তা আকাশ তোমার বাবাকে ডাকো, ওনার সাথে একটা কাজের ব্যাপারে কথা বলার ছিল। আঙ্কেল, আব্বু তো এখন অফিসে বসে না, সেজন্য যা বলার আমাকে বলতে পারেন। তুমি তো দেখি সবই পারো। কি যে বলেন। আচ্ছা, ইরার পরীক্ষা শেষ হলেই আমি তোমার হাতে ইরাকে তুলে দিব। ধন্যবাদ আঙ্কেল। শফিক চৌধুরী চলে যায়। এদিকে ইতি এখন বেশি বেশি আবিরের কাছে আসে। আচ্ছা, আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে হলে আমরা তো বেয়াই আর বেআইন হব। তো আমাদের বিয়ের কথাও কি বাবা মাকে জানাবো? বাবা মনে হয় না মানবে। কেন মানবে না? একই পরিবারে 2টা মেয়েকে বাবা বিয়ে দিতে মনে হয় রাজি হবে। তাহলে আমাদের এতদিনের সম্পর্ক? আরে এত চাপ নিচ্ছ কেন? আমি তো আছি, ঠিক একটা ব্যবস্থা করে নিব। আমি আপুকে বুঝিয়ে বলবো। আর তুমি দুলা ভাইকে, দুজনে যদি রাজি হয়ে যায় তাহলে বাবা মাও রাজি হয়ে যাবে। এতেও যদি রাজি না হয়, দুজনে পালিয়ে যাব। এই দোকান থেকে তুমি যা ইনকাম করো তা দিয়ে আমাদের দুজনে চলে যাবে। ছোট হলেও তোমার মাথায় কিন্তু বুদ্ধির অভাব নেই। আমি তো তোমার মতো মাথা মোটা না। আচ্ছা, এখন যাও তাহলে। যাচ্ছি। এইদিকে ইরার পরীক্ষা প্রায় শেষের দিকে চলে আসে, সেই জন্য আকাশকে দেখা করতে বলে। কি হয়েছে বলো? আর 7 দিন পরে একটা সাবজেক্ট আছে, এরপরে কিন্তু আমার পরীক্ষা শেষ। তা তুমি কতদূর কি করছো? চিন্তা করো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে,
উনি রাজি। সত্যি বলছো? হুম, সত্যি। কিন্তু ওনার সাথে তোমার দেখা হলো কোথায়? এখন কিছুই বলবো না, বিয়ের পরে বাসর রাতে বলবো। এত কাহিনী শোনার সময় পাবো তো? হুম, পাবো। তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা যাই তাহলে। এরপর আমি আমার বাবা মাকে নিয়ে আসবো। ঠিক আছে, আসিও। কিছুদিন যেতে থাকে, ইরার পরীক্ষাও শেষ হয়ে যায়। পরীক্ষা দেওয়া শেষ হলে আকাশ আসে ইরাকে নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার, তুমি আজকে হঠাৎ এখানে? তোমার বাবার সাথে কথা বলবো। কোন বিষয় নিয়ে? আমার পরিবারকে নিয়ে কবে আসবো তোমার বাসায়, সে বিষয় নিয়ে আলাপ করে নেব। ঠিক আছে চলো। ইরাদের বাসায় আসে, তারপর বাকিদের সাথে কথা বলতে থাকে। তুমি তাহলে 3 দিন পরে আসিও তোমার বাবা মা আর ছোট ভাইকে নিয়ে। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আজকে আসি। খেয়ে যাও। না আঙ্কেল, দোকানে যেতে হবে আমাকে, কাজ পড়ে আছে। কিন্তু তুমি তো অফিসে বসো, এখন তাহলে আমার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কেন যাবে? সিপিইউ এর কাজ করতে হবে। আবির আবার এসব জানে না, সেজন্য আমি মাঝে মাঝে এগুলো করে দিয়ে আসি। আচ্ছা যাও তাহলে। আকাশ দোকানে আসে, এসে ওর কাজ শেষ করে আবিরকে নিয়ে বাসায় চলে আসে। এসে ওর পরিবারের সাথে কথা বলতে থাকে। ঠিক আছে, আমরা তাহলে 3 দিন পরেই যাব। তা বৌমার জন্য তো কেনাকাটা করতে হবে। আব্বু, আমরা তো যাবো বিয়ের দিন তারিখ ঠিক করতে, বিয়ে পড়াতে তো না। বোকা ছেলে বলে কি? তা বিয়ের তারিখ কি ঠিক করতে যাব? মিষ্টি ফল নিয়ে যেতে হবে তো। এইগুলো তো যাওয়ার সময় নিয়ে যেতে পারবো। কিন্তু আংটি তো কিনতে হবে। ও, ভুলেই গিয়েছিলাম আমি। তাহলে কাল আমরা কিছু গহনা কিনে নিব, কি বলো? সেটাই ভালো হবে। পরের দিন আকাশের বাবা মা এসে ডায়মন্ডের রিংটা কেনে, তার সাথে একটা নেকলেসও কিনে নেয়। আব্বু, এত দামি নিতে হবে? আমাদের কি টাকা পয়সা কম আছে? তা নেই, কিন্তু আমরা যে বড় লোক এটা তো ওনারা জানে না, পরে যদি ভাবে এগুলো নকল। তোকে এই নিয়ে ভাবতে হবে না। সবটা কিনে চলে আসে ওখান থেকে। পরের দিন সবাই মিলে চলে আসে ইরাদের বাসায়। শফিক চৌধুরী আকাশের বাবাকে দেখার পরে জড়িয়ে ধরে। সত্যি বন্ধু, অনেক সুন্দর লাগছে তোকে। ওই বিয়েটা আমার ছেলের, আমার না। আব্বু, আপনারা কি একজন আরেকজনকে চেনেন আগে থেকে? চিনি, আমার ছোটবেলার বন্ধু। কি বলছো আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে বস, তোদের বিয়ের দিন ঠিক করি, তারপর তোদের সবটা বলবো আমি। তোমরা বসো এখানে। আচ্ছা, 5 দিন পর ওদের বিয়ের তারিখ ঠিক করি, কেমন? এটা তো খুশির খবর। আকাশ, ইরাকে এইগুলো পরিয়ে দে। হ্যাঁ আব্বু, দিচ্ছি। ইরাকে নেকলেস আর রিং পরিয়ে দেয়। ইরা তো অনেকটা অবাক হয় ডায়মন্ডের দেখে। আঙ্কেল, এইগুলো তো ডায়মন্ড। আমরা কখন বলেছি এগুলো নকল? কিন্তু ডায়মন্ডের কি করে? আমি বলছি তোমাদের, শাহজাহান আমার ছোটবেলার বন্ধু। 1 বছর আগে ও এসেছে আমার সাথে দেখা করতে। তখন আমরা একে অন্যের ছেলে মেয়ের ব্যাপারে জানতে চেয়েছি। তখন আমরা ছদ্মবেশে তোমাদের পরীক্ষা করি। তোমরা ভালোভাবে পাশ করেছো। বাকিটা আমি বলি। তোমার বাবা আকাশকে যে শর্তটা দিয়েছে, ওটা আমার কথা মতোই দিয়েছে। কেননা আকাশ লেট করে দোকানে যেত, অনেক চেষ্টা করেও ওকে তাড়াতাড়ি পাঠাতে পারতাম না। সেজন্য আমি তোমার বাবার সাথে কথা বলে এই প্ল্যানটি করি। তার মানে সবটাই তোমাদের সাজানো? তবে একটা দিক দিয়ে ভালোই হয়েছে। কিরকম? এই যে তোমার অলসতা চলে গেল। তাহলে আমরা আজকে উঠি। তবে এরা, তোমাকে তো এখনো অনেক সত্যি বলা হয়নি। কি সত্যি? তুমি যে মার্কেটে আমাদের দোকান দেখেছ, ওই মার্কেট পুরোটাই আমার। কি বললেন আঙ্কেল? আকাশ তো আমাকে কখনো বলেনি। সবটা বিয়ের পরে জানতে পারবে। এই বলে ওনারা তো চলে আসে। এইদিকে দিন যেতে থাকে, বিয়ের দিন তারিখও চলে আসতে থাকে। পরের দিন ড্যানি ইরাদের বাসা খুঁজে ওখানে আসে। ও ড্যানি হচ্ছে ওই লোকগুলোর বস যারা একবার ইরাকে অপহরণ করেছিল। ওই লোকটা এতগুলো মাস পরে ইরার খোঁজ পায় আর আজকে আসে ইরাকে তুলে নেওয়ার জন্য। কি ব্যাপার, আপনারা কারা? আমি কে তা তোর জেনে কাজ নেই। কি চাস তুই? তোর জীবনটা আমার চাই। ওই নিয়ে আয় ওকে।
ইরাকে নিয়ে যাবার কিছুক্ষণ পরে আকাশ আসে, এসে সবটা শুনতে পায়। সে যেন তাড়াতাড়ি করে ইরার পিছু নিতে থাকে, তাও ইরার মোবাইল ট্র্যাক করে। ওরা শহরের বাইরের দিকে যেতে থাকে। আকাশও চলে আসতে থাকে। অনেকটা সময়ের পর ওদের গাড়ি পুলিশ দিয়ে আটকায়। কি ব্যাপার, রাস্তা কেন আটকালেন? গাড়িতে কে কে আছে? কেউ নেই তো। ওই তোমরা চেক করে দেখো তো। পুলিশ চেক করতে যাবে, ওরা গাড়ি নিয়ে চলতে থাকে। ততক্ষণে আকাশও চলে আসে। কোন দিকে ওরা গিয়েছে? ওই দিকে। আমি ওদের পিছনে যাচ্ছি, আপনারা আবার পিছনে আসতে থাকুন। ঠিক আছে, যান তাহলে। অনেকক্ষণ পরে আকাশ চলে আসে ওদের গাড়ির সামনে। ওই কে রে তুই? তোর তুলা ভাই। আমার তো কোনো বোন নেই। যাকে তুলে নিয়ে এসেছিস তাকে বোন হিসেবে তো ধরে নিতে পারিস। ওই তোরা আমার দুলা ভাইকে একটু খাতির যত্ন করে আসতো। ড্যানির লোকেরা মারতে আসে, তবে ওদের সাথে আকাশ একাই লড়াই করতে থাকে। ততক্ষণে পুলিশ ওখানে এসে বাকিদের ধরে নেয়। কে বলে পুলিশ কোনো কাজের না? সবসময় সিনেমায় মারামারি শেষ হলে পুলিশ আসে, কিন্তু এই প্রথম আপনারা সময় মতো এসেছেন। আপনার কথা বলা হয়ে আসলে আমি ওদের নিয়ে যাই। অফিসার, ওদের জিজ্ঞেস করুন তো আমাকে কেন তুলে এনেছে। ওই শালা বল, কেন ওকে তুলে নিয়ে এসেছিস? বললাম না আমার কোনো বোন নেই, তারপরেও শালা বলে কেন ডাকে? ওই কথা বন্ধ দিয়ে এটা বল, কেন তুলে নিয়ে এসেছিস ওকে? ওর জন্য আমার ভাইকে ওই ছেলেটা মেরে ফেলেছে। তোর ভাইকে আমি কখন মেরেছি? বান্দরবনের কথা কি মনে আছে? তখনই আকাশের মনে পড়ে। অফিসার, ওর মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য উল্টো পাল্টা কথা বলছে। নিয়ে যান ওকে। অফিসার নিয়ে যায়। ইরা আকাশের কাছে এসে, তুমি বান্দরবানের কথা অস্বীকার করে কেন গেলে? আমি ওনাদের বলে দিতাম, তাহলে আমার সাথে সাথে তোমাকেও নিয়ে যেত। ও আচ্ছা, তাই বলে এখন চলো বাসায় যাই, সবাই অপেক্ষা করছে। ওরা বাসায় ফিরে আসে। 2 দিন পরে ওদের বিয়ে পড়ানো হয়ে যায়। এদিকে তখন তোমাদের একটা কথা বলতাম। কি কথা? আমি আবিরকে পছন্দ করি, আর আবিরও আমাকে পছন্দ করে। সেজন্য আপুর বিয়েটা তো হয়েছে। আমাদের সম্পর্কটা তুমি মেনে নাও। ঠিক আছে, তবে তোমাদের বিয়ে 3 বছর পরে হবে। আমি রাজি। কিন্তু আঙ্কেল, আপনি এত সহজে মেনে নিলেন? আমি বলছি ব্যাপারটা। আসলে আমারই ইচ্ছে ছিল আকাশের সাথে ইরার বিয়ে দেওয়া, আর তোর সাথে ইতির বিয়ে। এখন তোমরা যখন ভালোবেসে বিয়ে করতে রাজি, তখন আমাদের কোনো আপত্তি নেই। আঙ্কেল, তার মানে এই সব কিছু আগে থেকে প্ল্যান করেছিল আপনাদের? ধরে নে তেমনই। তাহলে শফিক, আমি ইরাকে নিয়ে গেলাম আর আরেকজনকে রেখে গেলাম, ওর খেয়াল রাখবি। চিন্তা করিস না বন্ধু, আমার মেয়েদের সুখ মানেই আমার সুখ। ইরাকে নিয়ে চলে আসে। যদিও সাথে ইতিও আসে। আকাশের রুমটা সাজানো হয় সুন্দর করে। কিছুক্ষণ পরে ওরা দুজনে রুমে আসে। তুমি তাহলে তোমার পরিচয় গোপন করেছো? কিছুটা তো রাখতেই হবে। তবে রে, এই বলে ইরা আকাশের উপরে উঠে বসে। তারপর কিল গুতা যা পারে দিয়ে যায়। এতে ইরার মোবাইলটা পড়ে যায় নিচে। এটা কি হলো? কই কি হলো? আমার মোবাইলটা ভেঙে গেছে আবারও। চিন্তা করো না, আমি তো আছি। তুমি তো সার্ভিসিং করো না। তো কি হয়েছে, এখনই ঠিক করে দিচ্ছি। কিভাবে? ইরার হাত থেকে মোবাইল নিয়ে ড্রয়ার থেকে আঠা নিয়ে মোবাইলে লাগিয়ে দেয়। এ নাও তোমার মোবাইল। বাহ, ঠিক হয়ে গেল। তোমার স্বামী একজন টেকনিশিয়ান বলে কথা। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম তোমার কথা। সত্যি, স্বামী যদি মোবাইল টেকনিশিয়ান হয় তাহলে আর মোবাইল নিয়ে চিন্তা কিসের? তাহলে ম্যাডাম, সার্ভিসিং এর টাকাটা এখনই পুষিয়ে দিচ্ছি। তাহলে ইরা সার্ভিসিং খরচ পুষিয়ে দিতে থাকুক। আমরাও গল্পটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।